রহস্য গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পড়ছি সমরেশ বসুর লেখা গোয়েন্দা গোগোলের গল্প ইঁদুরের খুটখুট। অনেককাল ধরে বড়দের গল্প শুনিয়ে শুনিয়ে আমি নিজেও যেন কেমন হাঁপিয়ে পড়েছি, অথচ যাদের সঙ্গে গল্প করতে পেলে আমার মন খুশিতে ভরে ওঠে তাদের একটা গল্প নিজে থেকে আর শোনাতে পারি না। শোনাবার খুব স্বাদ, কিন্তু স্বাদ থাকলেই তো আর সাধ্যে কুলোয় না। বড়দের গল্প শুনিয়ে শুনিয়ে মনটা কেমন যেন মরচে ধরে গিয়েছে। মনের সেই তাজা টাটকা ভাবটা যেন হারিয়ে ফেলেছি, যা না থাকলে তোমাদের আসরে এসে বসবার কোনো মানেই হয় না। এসব কথা বলতে হলো কারণ আজ ঠিক করেছি তোমাদের আমি একটা গল্প শোনাবো। সম্প্রতি আমি এক বিশিষ্ট বিজ্ঞানীর লেখা পড়ছিলাম। তিনি একটা অদ্ভুত কথা শুনিয়েছেন। তিনি মানুষের মন নিয়ে অনেক গবেষণা করে আবিষ্কার করেছেন, মাত্র 6 বছর বয়সের মধ্যে শিশুদের মনে যেসব ভাবনা, চিন্তা, কল্পনা এবং জ্ঞান বুদ্ধির প্রসার ঘটে, পরবর্তীকালে অর্থাৎ মানুষ ভবিষ্যতে যত বুড়ো হয় সেই 6 বছরের ভাবনা, চিন্তা, কল্পনা, জ্ঞান বুদ্ধি নানা রূপে নানাভাবে বিকাশ লাভ করে। তার মানে হলো সেই বিজ্ঞানী এই কথাই বলতে চেয়েছেন, 6 বছর বয়স পর্যন্ত মানুষের যা কিছু অনুভূতির পূর্ণতা ঘটে পরে তা নানা রূপে বিকাশ লাভ করে, তা তিনি বিজ্ঞানী হন, কবি, সাহিত্যিক হন, রাজনৈতিক নেতা বা ডাক্তার হন। আমি অবশ্যই তোমাদের সেই বিজ্ঞানীর কথা শোনাতে বসিনি। তার গবেষণায় যথেষ্ট যুক্তি আছে বটে, অনেক তর্কও আছে। সেসব নিয়ে আমাদের আপাতত মাথা ঘামিয়ে লাভ নেই। আমি যার বিষয় নিয়ে তোমাদের একটা আশ্চর্য অথচ ভয়ঙ্কর গল্প শোনাতে যাচ্ছি তার বয়স মাত্র 6। নাম গোগল। গোগল নামটা ওর বাবা রেখেছিলেন। রাশিয়ার এক বিখ্যাত সাহিত্যিকের নাম ছিল গোগল, আর আমাদের গোগলের বাবা সেই রাশিয়ার সাহিত্যিক গোগলের ভারী ভক্ত, তাই জন্যই ছেলের নাম রেখেছেন গোগল। গোগলের কথা শুনলেই তোমাদের মনে হবে সে জানে না এমন বিষয় নেই। আসলে সে হয়তো অনেক কিছুই এখনও জানে না, জানা সম্ভবও নয়, কিন্তু তার ভাব, ভঙ্গি, স্পষ্ট উচ্চারণের কথাবার্তা শুনলে একটু যেন থমকে যেতে হয়। এই যেমন ধরো, গোগলের বাবাকে কোনো ভদ্রলোক ডাকতে এলেন। বাড়ির চাকর এগিয়ে আসার আগেই গোগল তার ঝকঝকে কালো চোখে ভদ্রলোকের আপাদ মস্তক একবার দেখবে। কপালের উপর ঝাঁপিয়ে পড়া চুলের নিচেই ওর সরু টানা ভুরু কুঁচকে উঠবে। জিজ্ঞেস করবে, জানতে পারি আপনি কাকে চান? স্বভাবতই অচেনা ভদ্রলোক হলে একটু হকচকিয়ে যাবেন। অবাক চোখে গোগলের ফর্সা মুখ আর টুকটুকে লাল ঠোঁটের দিকে, ওর রংচঙে জামা আর প্যান্টের দিকে দেখবেন এবং গোগলের নামটা বলবেন। তখনই গোগল গম্ভীর মুখে জিজ্ঞেস করবে, আপনার নামটা জানতে পারি? ওর জিজ্ঞেস করার ভঙ্গিটাই এমন, ভদ্রলোক তার নামটি বলতেই হবে। সঙ্গে সঙ্গে গোগলের পরের জিজ্ঞাসা, কোথা থেকে আসছেন, কি দরকার? ভদ্রলোকের তখন মনে হতে পারে গোগল একটি নেপো ছেলে। তখন ওর পাশে দাঁড়িয়ে হয়তো বাড়ির ভৃত্য সেসব কথা শুনছে আর মিটিমিটি হাসছে। সেও একই কথা অন্যরকমভাবে জিজ্ঞেস করবে, বাবু আপনি কোথা থেকে আসছেন, বাবুকে কি বলবো? গোগল তখন ভৃত্যকে ধমক দিয়ে বলবে, আহ, তোমাকে কি কথা বলতে বলেছে, দেখছি আমি কথা বলছি। বলে সেই ভদ্রলোককেই গোগল বলবে, দেখছেন তো কীরকম দুষ্টু ছেলে, কিছু মনে করবেন না, আপনি আসুন বাইরের ঘরে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। ভদ্রলোককে বাইরের ঘরে বসিয়ে সে কিন্তু বাবাকে ডাকতে যাবে না। জানে বাবার কাছে খবর চলে গিয়েছে, বরং ও নিজে বাইরের ঘরে চেয়ারে লাফ দিয়ে উঠে বসবে। জিজ্ঞেস করবে, আপনি সিগারেট খাচ্ছেন না কেন? ভদ্রলোক অবাক হয়ে বলবেন, আমি তো সিগারেট খাই না। গুগল বলবে, আমার বাবা খায়, বাবাকে ডাক্তারবাবু সিগারেট কম খেতে বলেছেন, আমিও খুব কম খাই। ভদ্রলোক চমকে উঠে জিজ্ঞেস করবেন, তুমি সিগারেট খাও নাকি? গুগল গম্ভীর মুখে বলবে, হ্যাঁ, যখন আমি কাজ করি, পড়ার সময় না। আর আমার সিগারেটগুলো আমি নিজেই বানিয়ে নিই, মায়ের চিঠি দিয়ে লেখার কাগজ দিয়ে বানাই। আচ্ছা, ও কথা থাক, আপনি কি যে বাঘের গল্পটা জানেন যে ছাগলছানা গা চেটে দিয়েছিল? ভদ্রলোক বলবেন, না তো। গুগল চোখ বড় বড় করে বলবে, সে কি, আপনি জিম করবেটের নামটা শোনেননি? তিনিই তো লিখেছেন। আচ্ছা, আমি আপনাকে গল্পটা বলছি। একদিন বিকেলবেলা জিম করবেট একটা গাছে মাচা 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 মানে জানেন তো, মাচা হলো গাছের ডালে বসবার জায়গা, যেখান থেকে বাঘকে গুলি করে মারা হয়। তো একদিন বিকেলে জিম করবেট একটা গাছের উপর মাচায় বসে আছেন। তখন কিন্তু আকাশটা লাল ছিল। উনি দেখলেন কাছেই যে গ্রাম আছে না, সেই গ্রামের একটা ছাগলছানা বাড়ির পথ ভুলে জঙ্গলের কাছে এসে পড়েছে। উনি ভাবলেন ছাগলছানাটা বাঘের পেটে যাবে। ঠিক সেই সময় দেখা গেল প্রকাণ্ড বড় একটা বাঘ একটা উঁচু ঢিবিতে এসে দাঁড়ালো। সেই বাঘটা অনেকগুলো মানুষ খেয়ে ফেলেছে। ওকে মারবার জন্য উনি মাচায় বন্দুক নিয়ে বসেছিলেন।
উনি বন্দুক তোলবার আগেই দেখলেন ছাগল ছানাটা ম্যা হ্যাঁ করতে করতে একবার বাঘের মুখ কাছে গিয়ে দাঁড়ালো। কেন বলুন তো? ভদ্রলোক হয়তো সত্যি জানেন না, তাই বললেন, জানি না তো। গুগল হাত নেড়ে নিজেই খুব অবাক হয়ে বলবে, ছাগল ছানা তো কোনোদিন বাঘ দেখেনি, ও তো শিশু। ও তাই বাঘ যে কি ভীষণ জানোয়ার ও তার কিছুই জানে না। ভেবেছিল বুঝি ওটা ওর মা, তাই বাঘের মুখের কাছ থেকে গিয়ে একবারে পেটের নিচে চলে গেল। জিম করবেট তখন ভাবলেন বাঘটা এবার ছাগল ছানাটাকে এক গড়াসে খেয়ে ফেলবে, কিন্তু বাঘটা কী করলো বলুন তো? ভদ্রলোক বললেন, জানি না তো। গুগল বলবে, বাঘটা ওকে খেলো না, একটু যেন বিরক্ত হলো, একবার ছাগল ছানাটাকে শুঁকে আস্তে আস্তে ঠ্যাং তুলে ছাগল ছানাকে সরিয়ে দিল, তারপর ঢিবির নিচে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো। ব্যাপার দেখে জিম করবেট বাঘটাকে মারবার কথা ভুলেই গেলেন। তার মনে হলো জীবনে হয় এমন ঘটনা মানুষ আর কখনো হয়তো দেখবে না, এটা নিশ্চয়ই ভগবানের কোনো লীলা। কিন্তু বাঘটা কেন ছাগল ছানাকে খেলো না বলুন তো? ভদ্রলোক বললেন, জানি না তো। ঘোগল ঘাড় বাঁকিয়ে চোখ ঘুরিয়ে বলল, আসলে বাঘেরা খিদে না পেলে কাউকে মারে না। আমাদের যেমন দুষ্টু খিদে আছে না, খিদে না পেলেও খাওয়ার জন্য বায়না করি, ওরা সেরকম না। ভদ্রলোক তখন জিজ্ঞেস করবেন, তোমার বুঝি দুষ্টু খিদে পায়? গুগলের চোখে হাসি ঝিলিক দিয়ে বলবে, একটু একটু। আচ্ছা, আপনি কি সেই বাহাদুরের কথা জানেন? ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করবেন, কোন বাহাদুর? গুগলও ভদ্রলোকের এত কম জানা দেখে খুব অবাক হয়ে বলবে, জুতোপতি বাহাদুর। ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করবেন, জুতোপতিটা কি? গুগল এবার ঠোঁট আর জিভ দিয়ে একটা শব্দ করবে, যেন ও ভদ্রলোককে করুণা করছে। বলবে, জুতোপতি জানেন না? জঙ্গলের হাতিদের যে দল থাকে তার যে সর্দার থাকে তাকে বলে জুতোপতি। ভদ্রলোক অবাক হয়ে বলবেন, ও তাই নাকি? তা সেসব বই কি তুমি পড়েছো নাকি? গুগল বলবে, আমি এখনও এতটা ভালো করে পড়তে শিখিনি, মা আমাকে পড়ে শোনায়, আমার সব মনে থাকে। অবশ্যই আমারও একটা গল্প লেখার খাতা আছে, তাতে অনেক গল্পই লিখি, তবে বানানো একটু ভুল হয়, মা ঠিক করে দেয়। তারপরে শুনুন, বাহাদুর নামের একজন জুতোপতি ছিল ছোটনাগপুরের জঙ্গলে। এমন সময় হয়তো গুগলের বাবা এসে পড়বেন এবং ভদ্রলোকের সঙ্গে কথা আরম্ভ করবেন। ওহো, আপনি এসেছেন, আমার একটু দেরি হয়ে গেল। গুগল তাড়াতাড়ি বলবে, বাবা আমি আগে বাহাদুরের গল্পটা বলিনি। গুগলের বাবা বলবেন, না গুগল, লক্ষ্মী বাবা, এর সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে, দরকারি কথা আছে, তুমি এখন ভেতরে যাও। গুগল চেয়ার থেকে লাফিয়ে নামবে, হতাশ মুখখানি ভারী করে বলবে, তোমাদের খালি দরকারি আর জরুরি কথা, বাহাদুরের গল্পটা বুঝি কিছু না? ভদ্রলোক তখন বলবেন, দরকারি কথা সেরেই আমি তোমার বাহাদুরের গল্প না শুনে যাচ্ছি না। গুগল একটু চোখ পাকাবার ভঙ্গি বলবে, ঠিক তো, মিথ্যে কথা বলবেন না, পাপ লাগবে। গুগলের বাবা বলবেন, হ্যাঁ হ্যাঁ, কেউ তোমাকে মিথ্যে কথা বলছেন না, তুমি এখন ভেতরে যাও তো। গুগল তখন চলে যাবে। আসলে ব্যাপারটা হয়েছে কি, বাড়িতে গুগল ভারী নিঃসঙ্গ। মা রান্না বান্না আরও 10 রকম কাজ নিয়ে ব্যস্ত থাকেন, চাকরও তাই। ও স্কুল যায় বটে, তারপর যে আরও সময় কাটতে চায় না। সেই দুপুরে মা কখন একটু গল্প পড়ে শোনাবেন, তারপরেও বিকেল আছে, সন্ধে আছে, রোজ রোজ ওকে বেড়াতেও নিয়ে যাওয়া যায় না। বাবা থাকেন বাড়ির বাইরের কাজে, তার বাবা থাকেন বাড়ির বাইরের কাজে, সেজন্য ও কাউকে পেলে ছাড়তে চায় না। আর সত্যি সত্যিও চমৎকার গল্প বলতে পারে, লেখেও। লেখাগুলি অবশ্যই মায়ের কাছে শোনা গল্পগুলোর মতো প্রায়, একটু এদিক ওদিক থাকে, সেটা ওর নিজের বানানো। তাছাড়া গ্লোগল প্লাস্টার দিয়ে নানান রকম মূর্তি তৈরি করে। বাড়ির যাবতীয় ফেলে দেওয়া ইলেকট্রিকের তার, নষ্ট হয়ে যাওয়া সুইচ, সেসব দিয়েও সে অনেক কিছু তৈরি করে। জিজ্ঞেস করলে বলে, মাইক তৈরি করা হচ্ছে, আলো জ্বলছে না, সুইচ ঠিক করা হচ্ছে। মোটের ওপর গুগল একদিকে যেমন নিঃসঙ্গ, অন্যদিকে আবার তেমনই ব্যস্ত। তখন ওকে 10 বার ডেকেও চান করানো খাওয়ানো যাবে না। যাই হোক, যে অদ্ভুত আর ভয়ঙ্কর গল্পটা বলতে যাচ্ছি এবার সেটাই বলি। জুন মাসে গুগল বাবা মায়ের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গেল। মনে মনে তার যত আনন্দ তত উত্তেজনা। ওর বাবার কাছে আগেই শুনেছে হিমালয়ের অভ্যন্তরে 40 মাইল চওড়া 80 মাইল লম্বা এক অপূর্ব সুন্দর উপত্যকা আছে, আর সেই উপত্যকার ভূমি হলো কাশ্মীর। গুগলরা সকালবেলা যখন পাঠানকোটে এসে পৌঁছলো, দেখা গেল সেখানে বেশ একটা উত্তেজনা, আর পুলিশ মিলিটারি টহল দিচ্ছে। লোকজনকে ডেকে নানা রকম জিজ্ঞাসাবাদ করছে, সে কোথা থেকে এসেছে, কোথায় যাবে। সন্দেহবশত অনেকে ট্রাঙ্ক সুটকেস খুলেও দেখছে। এমনকি গুগলের বাবাকে একজন পুলিশ অফিসার ইংরেজিতে কী সব কথাবার্তা জিজ্ঞেস করলেন। বাবা পকেট থেকে রেলের টিকিট, তার অফিসের কার্ড সবই দেখালেন, মাকে আর গুগলকেও দেখিয়ে দিলেন। পাঠানকোট স্টেশনের ক্যাটারিংয়ের খাবার ঘরে
সকালের খাবার খেতে খেতে গোগল বাবার মুখে সব ঘটনাটা শুনল। গতকাল পাঞ্জাবের চণ্ডীগড়ে একটা সাংঘাতিক ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে। ডাকাতরা 3জন লোককে গুলি করে মেরে ফেলেছে। এক ধরনের লোহার কেস আছে যার মধ্যে কোটি কোটি টাকা আছে। এই কেসগুলো যে সে খুলতে পারে না। প্রত্যেকটা কেসের আলাদা আলাদা রকমের চাবি আছে, আর চাবিগুলো বাঁ দিকে বা ডান দিকে কতবার কীভাবে পাক দেওয়া হচ্ছে তা জানা আছে শুধু একজনের, তিনি হলেন ব্যাংকের ম্যানেজার। চাবিও তার কাছে থাকে। যেখানে নোট ছাপানো হয় তাকে বলে মিন্ট। মিন্ট থেকে রিজার্ভ ব্যাংকে টাকা যায়। রিজার্ভ ব্যাংক থেকে সেরকম কয়েকটি কেস ভর্তি টাকা নিয়ে একটা গাড়ি যখন চণ্ডীগড় স্টেট ব্যাংকের দিকে যাচ্ছিল, তখনই একটা নির্জন জায়গায় ডাকাতরা সেই গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। গাড়িতে ড্রাইভার নিয়ে সব শুধু 4জন লোক ছিল। 3জনের কাছে বন্দুক ছিল, কিন্তু ডাকাতরা এমনই দুর্ধর্ষ, তারা 3জনকে মেরে ফেলেছে। একজন এখন হাসপাতালে আছে, বাঁচবে কিনা সন্দেহ। তার মানে ডাকাতরা প্রায় 15 কোটি টাকার কেস নিয়ে পালিয়েছে। চারদিকে সেই ডাকাত দলের সন্ধান চলছে। কেউ কেউ অনুমান করছে ডাকাত দল হয়তো কাশ্মীরে ঢুকে ভারতবর্ষের সীমানা পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যাবে। সেই জন্য সমস্ত লরি, ট্রাক, প্রাইভেট গাড়ি, বাস, পুলিশ আর মিলিটারি খুঁজে খুঁজে দেখছে। সব থেকে মুশকিল হয়েছে ডাকাত দলকে কেউ চেনে না। তারা কী গাড়ি নিয়ে পালিয়েছে তাও কেউ বলতে পারে না। যারা পারত তাদের মধ্যে 3জন মারা গেছে, একজন এখন অচৈতন্য অবস্থায় হাসপাতালে পড়ে আছে। গোগল খাবার খেতে খেতে বাবার মুখে সমস্ত ঘটনাটা শোনার পর মনে মনে কেবলই কল্পনা করবার চেষ্টা করতে লাগলো ডাকাতগুলোর চেহারা কেমন হতে পারে। খাবার খেয়ে বাইরে বেরিয়েও প্রত্যেকটা লোকের মুখের দিকে ভালো করে দেখতে লাগলো। লম্বা চওড়া চেহারা আর বড় গোঁফ দেখলেই ওর মনটা যেন ছ্যাঁত করে উঠতে লাগলো। কিন্তু পর মুহূর্তেই তাদের হাসি আর কথাবার্তা শুনে অন্যরকম মনে হলো। এদিকে ওর মা তাড়া দিলেন, পাঠানকোট থেকেই চান করে নিতে হবে। তাই নিতে হলো। তারপর বেশ একটা ঝকঝকে সুন্দর বাসে উঠে ওরা কাশ্মীর যাত্রা করলো। পাহাড়ের ওপর দিয়ে এঁকে বেঁকে যেতে যেতে নানান রকম দৃশ্য দেখে ডাকাতির কথাটা গোগল প্রায় ভুলেই গেল। খাতা আর পেন্সিল নিয়ে হঠাৎ হঠাৎ একটা করে কথা লিখতে লাগলো। গাড়ির মধ্যে ভারতের নানা প্রদেশের মহিলা পুরুষেরা রয়েছেন। তাদের ভাষা গোগলের জানা না থাকলেও সকলের সঙ্গেই তার বেশ ভাব হয়ে গেল। সকলেই তার গাল টিপে মাথার চুলে হাত বুলিয়ে আদরও করলো। এক দাড়ি গোঁফলা তলোয়ারধারী শিখ ওকে চুমো খেতেই ওর ভীষণ সুশ্রী লেগে গেল। রাত্রিবেলা ওদের কাটাতে হলো কুঁদ বলে একটা জায়গায়। পরদিন ভোরবেলা আবার যাত্রা শুরু হলো। গোগল আর বাইরে থেকে দৃষ্টিই ফেরাতে পারে না। দুপুরের দিকে ওরা যখন কাশ্মীরে পৌঁছলো, সমতলের সেই উপত্যকায় গোগল একবারে মুগ্ধ। হিমালয়ের বুকে যে এরকম সুন্দর হ্রদ আছে, ভাসমান বাগান আছে, ও ভাবতেই পারেনি। ঝিলম নদীর দিকে তাকিয়ে ওর চোখ চকচক করে উঠলে। বাবা ওকে চিনিয়ে দিলেন চিনার গাছ, যেমন বিশাল গাছ তেমনই ওর পাতা। সবথেকে ওর আনন্দ হলো যখন বাবা একটা বোট ভাড়া করলেন। কোনো হোটেল ওরা থাকলো না, হাউস বোটটাই একটা বাড়ি। তার মধ্যে বসবার ঘর, খাবার ঘর, শোবার ঘর, বাথরুম সব আছে, এমনকি ইলেকট্রিকের আলোও আছে। কয়েকদিন হাউসবোটে থেকে গোগলরা বেড়াতে গেল পহেলগাঁও বলে একটা জায়গায়। কাশ্মীর শহর থেকে 60-65 মাইল দূরে পহেলগাঁও। জায়গাটা লিডার নদীর ধারে। পাহাড়ি নদী পাথরে ধাক্কা খেয়ে গর্জন করে বয়ে চলেছে। নদীর ওপারে পাহাড়, পাহাড়ের গায়ে পাইন বন, আর বনের মাথায় পাহাড়ের চূড়ো বরফে সাদা ধপধপ করছে। গোগল এসব ছবিতেই দেখেছে, চোখেই প্রথম দেখলো। এখানেও ছোটো ছোটো হোটেল আছে, কিন্তু হ্রদে যেমন হাউসবোট থাকে, পহেলগাঁওয়ে তাঁবু আছে। গোগলের বাবা তাঁবুতে থাকাই ঠিক করলেন। সবুজ ঘাসওয়ালা উঁচু নিচু একটা জায়গা বেছে তাঁবু খাটানো হয়েছে। গোগলের বাবা তাঁবুওয়ালাদের সঙ্গে কথা বললেন। তাঁবুওয়ালা একটা বেশ বড় খাটানো তাঁবু দেখালো, যার ভেতর 3টে ভাগ আছে। সামনের ভাগে কয়েকটা চেয়ার আর টেবিল, টেবিলে আবার কয়েকটা ইংরেজি ম্যাগাজিন আছে। তার পরের ভাগটা বেশ বড়, সেখানে 2টো বড় বড় খাটিয়া আছে। বুঝে গেল গোগল যে এটাই তাঁবুর ভেতর শোবার ঘর। তার পেছনে বাথরুম, সেখানেও কাঠের পাতাটুন পাটা আছে, বালতি ঘটি। আর গোগল জানে বাকি দুটো জিনিসকে বলে কমোড। হাউসবোটেই বাবা শিখিয়ে দিয়েছিলেন। এসব জায়গায় তো পায়খানা নেই, কমোডের ব্যবস্থা। তাঁবুওয়ালাই জানিয়ে দিল তারা খাবারও দেবে, যা গোগলদের খেতে ইচ্ছে হয়। সত্যি কি মজা! বেড়াবার জন্য যে এত ব্যবস্থা আছে আগে গোগল জানতো না। ওর সঙ্গে তাঁবুওয়ালাদের খুব ভাব হয়ে গেল। সে আবার ভাব করিয়ে দিল টাট্টু ঘোড়াওয়ালাদের সঙ্গে। গোগলের বাবা টাট্টুওয়ালাকে গোগলকে ঘোড়ায় চাপিয়ে বেরিয়ে আনতে বললেন। টাট্টুওয়ালা গোগলকে টাট্টুতে চাপিয়ে মাঠ আর পাইন বনের দিকে বেড়াতে নিয়ে গেল। পাইন বন আর ফাঁকে ফাঁকে মাঠেও তাঁবু পড়েছে অনেক। আশেপাশে অনেক গাড়ি দাঁড় করানো আছে। যাদের গাড়ি আছে তারা অনেকে গাড়ি নিয়েও বেড়াতে এসছে। কয়েকটা গাড়ির পেছনে আবার আলাদা করে ভ্যান জুড়ে দেওয়া হয়েছে, ঠিক যেন গাড়ির পেছনে একটা মালগাড়ির ওয়াগান। গোগল টাট্টুওয়ালাকে ওগুলো দেখে জিজ্ঞেস করলো, ওগুলো কি? টাট্টুওয়ালা বাংলা কথা না বুঝলেও গোগলের প্রশ্নটা বুঝে নিল। জবাব দিল, উসমে সাব লোগোं का सामान है। গোগল জিজ্ঞেস করলো, সামান কি?
টাট্টুওয়ালা এসে বলল, সামান নেই জানতা খোকা বাবু, মাল মাল, বাক্সা বিস্তারা। গোগল বুঝে নিল, বলল, বাক্স আর বিছানা, তার জন্য এত বড় মালগাড়ি? টাট্টুওয়ালা হাসলো, কোনো জবাব দিল না। গোল বেশ কিছুক্ষণ টাট্টুতে চেপে বেড়ালো। জায়গাটা ওদের তাঁবুর কাছেই। দুপুরবেলা খেয়েই গোগল ওর খাতা আর পেন্সিল নিয়ে বেরিয়ে পড়লো। বাবা বললেন, বেশি দূরে কোথাও যেও না, কাছে পিঠেই থেকো। গোগল মাঠ আর পাইনবন দেখিয়ে বলল, আমি ওদিকটায় থাকবো। গোগল মাঠ আর পাইনবনের দিকে বেশ খানিকক্ষণ ঘুরল। ওর মনে হলো ওর বয়সী ছেলেরা প্রায় সকলেই পাঞ্জাবি। কয়েকজনের সঙ্গে অল্প দু চারটি ইংরেজিতে কথা হলো, কিন্তু তেমন জমল না। তখন গোগল খাতা পেন্সিল নিয়ে বসে গেল। বড় বড় করে লিখল, পাইন বন অতি সুন্দর, লোকেরাও সুন্দর। গোগল ওর বাবার কাছে দুপুরবেলা জেনে নিয়েছে গাড়ির পেছনে জোড়া ওগুলোকে নাকি অটো ভ্যান বলে। ও ঘুরে ঘুরে হঠাৎ একটা অটো ভ্যানের কাছে দাঁড়িয়ে পড়ল। অটো ভ্যানের সামনে কোনো গাড়ি নেই, শুধু ভ্যানটা রয়েছে। গোগলের মনে হলো ভ্যানটার ভেতর যেন ঠুং ঠুং করে একটা শব্দ হচ্ছে। ও খুব অবাক হলো। ভ্যানটার পেছনে গিয়ে দেখলো তার দরজায় মস্ত দুটো তালা ঝুলছে, অথচ শব্দটা কিসের? ভ্যানটা যেখানে রয়েছে সেখানে পাইন বন একটু ঘন, সামনে কোনো তাঁবু নেই, নিরিবিলির মতো। শব্দটা হঠাৎ থেমে গেল। গোগল ভ্যানটার চারদিকে ঘুরল। উঁচুতে এক জায়গায় বড় ফুটো আছে, সেখানে উঠে দেখবার উপায় নেই। গোগলের মনে হলো বোধহয় ভুল শুনেছে। আসলে ভেতরে কোনো ইঁদুর রয়েছে, ইঁদুর ঠুকঠুক করছে। ও সেখান থেকে আবার অন্যদিকে সরে গেল। যেখানে লোকজন আছে সেদিকে বেড়াতে বেড়াতে বাবা মাকে পেয়ে গেল। তাদের সঙ্গে লিডার নদীর ধারে গেল, কিন্তু বেশিক্ষণ থাকা গেল না। আকাশে মেঘ করে এলো, বিদ্যুৎ চমকাতে থাকলো। গোগল বলল, বাবা, আমাদের তাঁবু ভিজে গেলে থাকবো কেমন করে? বাবা হেসে বললেন, ধুর বোকা, তাঁবুর ভেতরে আবার জল পড়ে নাকি? ওয়াটারপ্রুফ দেখোনি? যেমন কি রেনকোট বা ছাতা, তার নিচে কি জল পড়ে? তাঁবুর কাপড়ও তেমন রকম, ভেতরে জল পড়ে না। গোগল খুব গম্ভীরভাবে মাথা ঝাঁকালো। সত্যি, ব্যাপারটাও ভাবেই নি। ওরা তাঁবুতে ফিরতে না ফিরতে বৃষ্টি নামলো, আর দারুণ শীত করে লাগলো। বাবা তাঁবুর মুখ ভালো করে বেঁধে দিলেন। পরের দিন সকালবেলা ঝকঝকে রোদ উঠল, যেন সব নতুন হয়ে উঠেছে। গোগল সেই মাঠ আর পাইন বনের দিকে গেল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে ও সেই ভ্যানটার কাছে গেল। ভ্যানটার সঙ্গে এখন গাড়িও রয়েছে। এক ভদ্রলোক গাড়িতে বসে বসে সিগারেট খাচ্ছেন, বাবার বয়সী হবে। তিনি গোগলকে দেখতে পেলেন না, কিন্তু ভ্যানের ভিতরে সেই ঠুং ঠুং শব্দ হচ্ছে। গোগল ভ্যানটার চারদিকে ঘুরে গাড়ির সামনে এসে দাঁড়ালো। সেই সময় ভদ্রলোক ওর দিকে তাকালেন। সামনে থেকে দেখে মনে হলো ভদ্রলোক বাবার চেয়ে যেন বয়সে ছোট। লম্বা জুলফি, সরু গোঁফ, গালে অল্প দাড়ি গজিয়েছে। গোগলকে দেখেই লোকটি হঠাৎ ঝুঁকে পড়ে গাড়ির হর্ন বাজিয়ে দিল। অমনি ঠুংঠুং শব্দটাও থেমে গেল। লোকটি গোগলকে জিজ্ঞেস করল, ক্যা মাংতা বাচ্চা? গোগল বলল, কিছু না, ইঁদুর মানে র্যাট র্যাট টুকটুক করছে, বলে ভ্যানের দিকে দেখিয়ে দিল। লোকটা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, উসকা अंदर में ইঁদুর হ্যায়, মার দেগা। গোগলও হেসে সরে গেল। চলে যাওয়ার সময় হঠাৎ ভ্যানের উঁচু গায়ে ফুটোর দিকে ওর চোখ পড়ল। পড়তেই দেখলো একটা চোখ ওকে দেখছে। যেই চোখাচোখি হলো অমনি চোখটা সরে গেল। ওটা যে ইঁদুরের চোখ না, তাতে কোনো সন্দেহ নেই। মনে হলো মানুষের চোখ, কিন্তু তা কী করে সম্ভব হবে? ভ্যানের মধ্যে মানুষ থাকবে কেমন করে? গোল কি গাড়ির লোকটাকে কিছু বলবে? না, না বলাই ভালো। ও চলে যেতে যেতে ভাবলো, লোকটা হঠাৎ হর্ন বাজালো কেন? আর তখনই ঠুংঠুং শব্দটা বন্ধ হয়ে গেল। এর মধ্যে কী ব্যাপার থাকতে পারে? গোগল তাঁবুতে ফিরে বাবাকে ঘটনাটা বলল। বাবা বললেন, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো, ওটা কোনো মানুষের চোখ হতে পারে না। ভ্যানের ভেতর কোনো জানলা দরজা থাকে না, ওর ভেতর মানুষ থাকলে দম বন্ধ হয়ে মরে যাবে। গোগলের মনে হলো কথাটা ঠিক, কিন্তু ও কি এতই ভুল দেখেছে? ও অন্যদিকে বেড়াতে বেড়াতে ভাবতে লাগলো। দেখলো এখানেও সেই পুলিশ আর মিলিটারি টহল দিয়ে বেড়াচ্ছে, নিশ্চয়ই সেই ব্যাংক ডাকাতদের ধরার জন্যে। তাঁবুওয়ালা ওর বাংলা কথা বুঝতে পারে, সেও বেশ ভাঙা ভাঙা বাংলা বলতে পারে। ও গিয়ে তাঁবুওয়ালাকে জিজ্ঞেস করলো, এখানে এত পুলিশ আর মিলিটারি টহল দিচ্ছে কেন? সেই ডাকাতদের ধরবার জন্যে? তাঁবুওয়ালা বলল, হ্যাঁ খোকা বাবু, ডাকাত লোক ইধারও আসতে পারে। পুলিশ বাতলাচ্ছে কি ডাকাত লোক নাকি ইধারে কোথাও এসেছে। পুলিশ খবর পেয়েছে? তাঁবুওয়ালা বলল, তা জানি না, তবে ও লোক ডাকাত খুঁজছে। গোগল বলল, কিন্তু এখানে সবাই বেড়াতে আসে, ডাকাতরা কি এখানে আসবে? তাঁবুওয়ালা বলল, আসতে ভি পারে, ও লোক হর জায়গা যেতে পারে। গোগল চিন্তিত হয়ে তাঁবুতে ফিরে গেল।
গোকুল দুপুরবেলা খেয়ে দিয়ে বাবার পাশে একটু শুয়ে রইল। তারপর বাবাকে বলে বেরিয়ে পড়লো খাতা পেন্সিল নিয়ে। এক জায়গায় বসে লিখল, ভ্যানের মধ্যে ইঁদুরের ঠুকঠুক। তারপর পাইন বনের দিকে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো ভ্যানটা রয়েছে, গাড়িটা নেই। গোকুল ভ্যানটার কাছে গেল, কোনো শব্দ হচ্ছে না। ওসি ফুটরার দিকে তাকালো, না, কোনো চোখ দেখা যাচ্ছে না। কিন্তু ভেতরে যেন একটা শব্দ হলো, একবারই। গোকুল ভ্যানটার গায়ে কান ঠেকিয়ে শোনবার চেষ্টা করলো, কোনো শব্দ হচ্ছে না। ও চমকে উঠল। খুব অস্পষ্ট হলেও গোকুল মানুষের কথা বলার শব্দ পেল। কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু ঠিক মানুষের গলা। গোকুল সরে এসে পেছনে গিয়ে দেখলো তালা দুটো ঠিক ঝুলছে। ও তাঁবুতে ফিরে গিয়ে বাবাকে ঘটনাটা বলল। বাবা বলল, তুমি তো অনেক কিছুই শুনতে পাও, কি শুনতে কি শুনেছ তার ঠিক নেই। ও ভ্যানটা তোমাকে পেয়ে বসেছে। বাবা তেমন আমল দিলেন না। গোকুল তখন তাঁবুওয়ালার কাছে গেল, তাকে সব কথা বলল। তাঁবুওয়ালার চোখে মুখে একটু চিন্তা দেখা দিল। সে গোকুলকে নিয়ে পাকা রাস্তার ধারে একটা ঘরে নিয়ে গেল। সেখানে বন্দুক পিস্তল নিয়ে অনেক পুলিশের লোকেরা ছিলেন। তাঁবুওয়ালা তাদের হিন্দিতে গোকুলের বলা ঘটনাটা বলল। সঙ্গে সঙ্গে কয়েকজন উঠে দাঁড়ালেন। একজন লম্বা চওড়া অফিসার, কোমরে পিস্তল গোঁজা, গোকুলের হাত ধরে বললেন, চলে বাচ্চা, মুঝে ও ওয়াগন দেখা দো। তাঁবুওয়ালা বলল, খোকা বাবু, ভ্যানটা ওই সব লোককে দেখিয়ে দাও। গোকুল বলল, চলুন। গোকুলের সঙ্গে সেই অফিসার এবং আরও কয়েকজন বন্দুক নিয়ে চললেন। কাছে গিয়ে দেখা গেল ভ্যানের গাড়ি তখন ফিরে এসছে, আর সেই লোকটি গাড়িতে বসে আছে। এই অফিসার এগিয়ে গিয়ে সেই লোকটিকে কী যেন বললেন, লোকটিও কী সব বলল। তারপর একটা চাবির গোছা নিয়ে লোকটি গাড়ি থেকে নেমে এলো। নেমে এসে ভ্যানের পেছন দিকে না গিয়ে লোকটা হঠাৎ অন্যদিকে দৌড়তে লাগলো। অফিসার তৎক্ষণাৎ কোমর থেকে পিস্তল বের করে লোকটার দিকে ছুড়লেন, কিন্তু লোকটা যেন সাপের মতো এঁকে বেঁকে পাইন বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা দেখে ভিড় জমতে লাগলো। অফিসার হুকুম দিলেন, ভ্যানকে ডালা মে গলি চালাও। দুজন বন্দুকধারী গুলি করে তালা ভেঙে ফেললো। সঙ্গে সঙ্গে ভ্যানের ভেতর থেকেও গুলি ছুটে হলো। তাঁবুওয়ালা গোকুলকে কোলে তুলে নিয়ে সরে গেল। একজন পুলিশের লোক গুলি খেয়ে পড়ে গেল। তখন বন্দুকধারী মিলিটারিও এসে গেছে। ভ্যানের চারপাশ দিয়ে গুলি ছোড়া শুরু হলো, যেন একটা যুদ্ধ চলছে। ভ্যানের ভেতর থেকে খানিকক্ষণ গুলি ছুড়ে এলো, তারপরে বন্ধ হয়ে গেল। ভেতরে কেউ যেন আর্তনাদ করছে। সেই পুলিশ অফিসার চেঁচিয়ে বললেন, জিন্দা রহনে মাংতা তো জলদি নিকালো। একটু পরে ভ্যান থেকে একটি লোক দুহাত তুলে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে তাকে একজন ধরে ফেলল। আরও একজনকে নামানো হলো, তার ঘাড়ের কাছে রক্ত। তারপর কয়েকজন ভ্যানের ভেতর ঢুকলো, ভেতর থেকে বের করে নিয়ে এলো ব্যাংকে সেই ভাঙা লোহার কেস আর বান্ডিল বান্ডিল টাকার নোট। তাঁবুওয়ালার চোখ ছানা পড়া। সে গোকুলকে বলল, খোকা বাবু, তুম বহুত বড়িয়া লড়কা আছো, তোমার জন্যই ডাকাত লোক ধরা পড়েছে, তামাম রুপিয়া বি মিলে গেল। সেই লম্বা চওড়া ফর্সা পুলিশ অফিসার এসে তাঁবুওয়ালার কোল থেকে গোকুলকে নিজের কোলে তুলে নিলেন। আদর করে চুমু খেয়ে অনেক কথা বলতে লাগলেন। গোকুল তা বুঝতে পারল না। শত শত লোক, পুলিশ, মিলিটারি, পুরুষ, মহিলা সবাই তখন গোকুলকে দেখছে, হাসছে, কেউ কেউ হাততালি দিচ্ছে। এই সময় গোকুলের বাবা মা ছুটে উঠলেন। বাবা ইংরেজিতে অফিসারকে ভয়ে ভয়ে কী যেন জিজ্ঞেস করলেন আর বললেন। অফিসারও অমনি বাবাকে এক হাতে জড়িয়ে ধরে ইংরেজিকে কী যেন বললেন। গোকুল দেখলো বাবা মা হাসছেন, আর তাদের চোখেও যেন জল এসে গেছে। মা হাত বাড়াতে গোকুল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মা ওকে চুমো খেয়ে বললেন, আমার সোনা মানিক। গোকুল বলল, কাঁদছো কেন মা? মা বললেন, আনন্দে, তুমি যে আমাদের মুখোজ্জ্বল করেছ। গোকুল লজ্জা পেয়ে মায়ের কানে মুখ লুকোলো। এবার এখানে ইতি। পরে আবার তোমাদের গোকুলের নতুন গল্প শোনাবো। তো আমাদের এই গল্প পাঠ আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।